এবং আজকে আমরা দেখার চেষ্টা করব সেই স্ট্রাকচারগুলোর 3D ভার্সন, 3Dতে তার দেখতে কীরকম এবং তাদের হাইব্রিডেশন এবং শেপগুলো কিভাবে নির্ণয় করা হয়, এটা আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব এবং 3D স্ট্রাকচারের মাধ্যমে দেখলে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব ভেসপার থিওরি, যাকে আমরা বলি সংক্ষেপে ভেসপার বলি, কিন্তু এটা ফুল ফর্ম হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, যেখানে পূর্ণরূপটা দেওয়া রয়েছে। তো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। সো প্রথম কাজটা হচ্ছে লুইস স্ট্রাকচারের মাধ্যমে আমরা কোনো মলিকুলের সাধারণ এটার ইলেকট্রন বিন্যাসগুলো জেনে নিব এবং পরের ধাপে আমরা ভেসপার থিওরির মাধ্যমে এটার অ্যাকচুয়াল যে হাইব্রিডাইজেশন সেটা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করি। তো ভেসপার থিওরিটা আসলে কি? ভেসপার থিওরি ক্যান ইউজ ফর প্রেডিক্ট মলিকুলার জিওমেট্রি উইথ হাই অ্যাকিউরেসি। তো বোঝা যাচ্ছে যে সংজ্ঞা থেকে যে ভেসপার থিওরি বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির মাধ্যমে আমরা খুব অ্যাকুরেটলি কোনো মলিকুলের জিওমেট্রিকটাকে আমরা প্রেডিক্ট করতে পারি অথবা একটা ধারণা করতে পারি কীরকম হতে পারে। তো ভ্যালেন্স শেল assume that each atom in a molecule will achieve a geometry that, এবং এরকম একটা জিওমেট্রি অর্জন করব যেটা কি হবে, কিছু শর্ত এখানে আমাদের রয়েছে। শর্তগুলো কি? মিনিমাইজ দ্য রিপালশন, এবং ওদের বিটুইন দ্য ইলেকট্রনের মধ্যবর্তী যে রিপালশনগুলো রয়েছে সেটাকে মিনিমাইজ করবে বা সর্বনিম্ন রিপালশন থাকবে, এবং এই ইলেকট্রনগুলো হবে ভ্যালেন্স শেল ইলেকট্রন, ভ্যালেন্স শেল অফ দ্য ইলেকট্রন। সো আমরা বুঝতে পারতেছি প্রথম শর্তটা হচ্ছে আমাদের ইলেকট্রনের মধ্যবর্তী অর্থাৎ ভ্যালেন্স শেলের ইলেকট্রনের মধ্যবর্তী যেই বিকর্ষণ রয়েছে সেটা সর্বনিম্ন হতে হবে এবং দ্বিতীয় হচ্ছে রিপালশন বিটুইন দিস এই পেয়ার ইলেকট্রন ক্যান মিনিমাইজ বাই অ্যারেঞ্জিং দেম সো দ্যাট দে পয়েন্ট ইন এ অপোজিট ডাইরেকশন। সো আমরা এই রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য আমরা এইরকমভাবে ওদের ইলেকট্রন পেয়ারগুলোকে আমরা পয়েন্টিং করব, অর্থাৎ সেট করব বা বসাবো, সেটা হবে যে অপোজিট ডাইরেকশন, যাতে আমাদের রিপালশনটা সবচেয়ে কম হয়। তো দুইটা যদি দুই দিকে থাকে, সাপোজ এইখানে একটা ইলেকট্রন রয়েছে, সেই এইখানে একটা রয়েছে, সো এদের মধ্যে যে রিপালশনটা থাকবে, সো নিশ্চয়ই এইটাকে যদি আমি এই দিকে বসাই দিই, তো তাহলে তাদের রিপালশন আরও বেশি কম হবে। সো আমরা যত অপোজিট ডাইরেকশনে বসানোর চেষ্টা করব প্রথমত, এবং আমাদের সর্বোচ্চ রিপালশনে সর্বোচ্চ দূরত্বে এরা বসবে। তো প্রথমে আমরা দুইটা শর্ত জেনে নিলাম, এবং ভেসপার থিওরির জন্য একটা নোটেশন বা নোমেনক্লেচার আমরা ব্যবহার করি, কিন্তু আমরা আগে একটা সূত্র জেনেছি যে এই সূত্র আসলে খুব বেশি ইফেক্টিভ হতো না, কয়েকটা ক্ষেত্রেই ওগুলো কাজ করতো, কিন্তু অ্যাকচুয়াল যেভাবে আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে আমরা একটা নোটেশন দেখতেছি এখানে, এটা কীরকম দেখতে, এ এক্স এক্স ই ওয়াই। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে এ ফর হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, বি ফর বন্ডিং অ্যাটম, এবং ই ফর ইলেকট্রন পেয়ার অ্যাটম। সো আমরা বুঝতে পারতেছি। সো আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বলি, এখানে যদি BH3 থাকে, সো সেন্টার অ্যাটম এখানে বি রয়েছে, সো এইখানে বি বসবে, এ এর পরবর্তীতে এ হচ্ছে বি, এবং এক্স কত? এক্স হচ্ছে বন্ডেড ইলেকট্রন এখানে হাইড্রোজেন রয়েছে, সো হাইড্রোজেন বসায় এখানে। আর ই ফর হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লোন পেয়ার নেই, সো এটা 0 হবে, এবং এইচ এর মান এখানে 3 হচ্ছে, কারণ তিনটা হাইড্রোজেন রয়েছে। সো এইভাবে মূলত নোটেশনগুলো হয়, এক্স হচ্ছে এক্স এর ভ্যালু, ই হচ্ছে ওয়াই হচ্ছে ই এর ভ্যালু। সো এইভাবে আমরা নোটেশনগুলো ক্যালকুলেট করব। সো নোটেশন ক্যালকুলেট করার পরে আমরা ক্যালকুলেশনে একটা ভ্যালুও রয়েছে, এবং এই ভ্যালুটাকে আমরা সাধারণত এসএন বা স্টেরিক নাম্বার বলে থাকি, এবং এই এসএনটাকে একটা নতুন একটা টার্ম, এটা আমরা এখনই জানবো এসএনটাকে কীভাবে ক্যালকুলেট করা হয়। এবং এসএনটা
মূলত লুইস স্ট্রাকচার থেকে খুব সহজে আমরা বুঝতে পারি যে এটা এসএন কীরকম হতে পারে, এসএন ভ্যালু। তো আমরা দেখি এসএনটা কী আসলে। সো ইট ডিটারমাইন্স দ্য ইলেকট্রন পেয়ার অ্যারেঞ্জমেন্ট। এটা ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রনের যুগলটাকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এবং জিওমেট্রি দ্যাট ম্যাক্সিমাইজ দ্য ডিস্টেন্স, এবং জিওমেট্রির মধ্যে সর্বোচ্চ ডিস্টেন্সে বসানো হচ্ছে, ম্যাক্সিমাইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার। সো ভ্যালেন্স শেলের ইলেকট্রনের মধ্যে একটা ম্যাক্সিমাম দূরত্বে বসানো হচ্ছে যাতে ওদের মধ্যে রিপালশনটা মিনিমাইজ হয়। সো এটা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে, মানে ওইভাবে। সো আমরা কয়েকটা নোট দেখে আসি। নোটের মধ্যে কি বলেছে, নাম্বার অফ লোন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার সেন্ট্রাল অ্যাটম ইজ ইম্পর্টেন্ট। সো আমরা আমাদের মূল কনসার্ন থাকবে যে কত জোড়া লোন পেয়ার এবং বন্ড পেয়ার সেন্ট্রাল অ্যাটমের সাথে যুক্ত রয়েছে সেটা ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং নট বন্ডস টু দ্য অ্যাটম। সো এটা কি বলা হয়েছে, বন্ডটা কি ধরনের বন্ড হবে সেটা আমাদের জানার দরকার নাই, এটা কি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এটা আমাদের মূল কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে লোন পেয়ার এবং বন্ড পেয়ার ক্যালকুলেশন করা। যদি এখানে বলা হয়েছে ইফ এ মলিকুল হ্যাজ টু অর মোর রেজোনেন্স স্ট্রাকচার, যদি কোনো মলিকুলের দুই বা ততোধিক রেজোনেন্স স্ট্রাকচার থাকে, ভেসপার মডেল ক্যান অ্যাপ্লাই টু এনি ওয়ান অফ দেম। অর্থাৎ বলা হচ্ছে যে সাপোজ আমরা বেনজিনের ক্ষেত্রে অনেক কিছু জানি। সো বেনজিন যদি আঁকাই, দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছি একাধিক রেজোনেন্স স্ট্রাকচার থাকলে তখন ভেসপার থিওরি বলে আপনি যে কোনো একটার উপরে অ্যাপ্লাই করলেই আমরা মূল অ্যাকচুয়াল অ্যান্সারটা পাবো। সো এইটার উপরে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, এইটার উপরে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সো এটা আপনার ইচ্ছা। আরেকটা বলছে ইফ দেয়ার ইজ এ মোর দ্যান ওয়ান সেন্ট্রাল অ্যাটম ইন এ মলিকুল, যদি একটা মলিকুলের মধ্যে দুইটা সেন্ট্রাল অ্যাটম থাকে বা একই অ্যাটমের দুইটা সেন্ট্রাল অ্যাটম থাকে, সো কনসিডার দ্য বন্ড অফ অ্যাবাউট ইচ অ্যাটম ইন্ডিভিজুয়ালি। সো আমার কাছে যদি দুইটা কার্বন থাকে, C2H5 থাকে, সো আমরা দুইটা কার্বনকে আলাদা আলাদাভাবে ট্রিট করব। সো দেখতে পাচ্ছি এখানে দুইটা কার্বন। সো সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা সেন্ট্রাল অ্যাটমের জন্য আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে, আমাদের ভেসপার থিওরি অ্যাপ্লাই করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে মূলত স্টেরিক নাম্বার বা এসএনটাকে কিভাবে ক্যালকুলেট করা হয়। এখানে আমরা আগে স্লাইডে দেখিয়েছি যে এখানে এইভাবে আমরা A ফর সেন্ট্রাল অ্যাটম, B ফর বন্ডেড এবং L ফর লোন পেয়ার। সো আমরা যদি X এবং E অর্থাৎ লোন পেয়ার এবং বন্ড পেয়ার যদি যোগ করি তাহলে সেটাই হচ্ছে আমাদের স্টেরিক নাম্বার। সো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে ফেলি। সো এখানে X হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাথে বন্ডেড ইলেকট্রন আর E হচ্ছে লোন পেয়ার, এটা আগেই বলেছি। সো স্টেরিক নাম্বার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি AX2, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে দুইটা বন্ড পেয়ার যুক্ত রয়েছে। সো আমরা যদি এবং লোন পেয়ার এখানে নেই, সো 2 + 0 = 2। সো বুঝতে পারতেছি স্টেরিক নাম্বার 2। সো যখন স্টেরিক নাম্বার 3 হবে তখন দুইটা ক্যাটাগরিতে হতে পারে। কীরকম, AX3 হতে পারে, অর্থাৎ একটা সেন্ট্রাল অ্যাটমের সাথে তিনটা বন্ডেড ইলেকট্রন থাকতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম দুইটা বন্ড পেয়ার থাকতে পারে এবং একটা লোন পেয়ার থাকতে পারে। সো এটা যোগ করলে আমরা দেখতে পাবো 3 হচ্ছে। তো একইভাবে যদি স্টেরিক নাম্বার 4 হয়, অর্থাৎ এই তিনটা কম্পোজিশন হয়, তখন আমরা বুঝতে পারবো যে এখানে স্টেরিক নাম্বার 4। এবং এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আমি আগেই মেনশন করেছি যে হোয়েন কনসিডার ইলেকট্রন পেয়ার রিপালশন, যখন এটাকে ইলেকট্রন পেয়ার রিপালশন কনসিডার করবো, ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড ক্যান ট্রিটেড লাইক দ্য সিঙ্গেল বন্ড। এই কথাটা কি বলছে, যদি ডাবল এবং ট্রিপল বন্ডও থাকে তাহলে ওইটাকে সিঙ্গেল বন্ড হিসেবে ট্রিট করা। কারণ আমরা জানি হাইব্রিডাইজেশনে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড মূলত অংশগ্রহণ করে না। সো দ্যাট ইজ হোয়াই ওইটাকে সিঙ্গেল বন্ড হিসেবে কাউন্ট করতে বলার কারণ হচ্ছে আমরা মূলত একটা বন্ড নিয়ে কাজ করব, যেটা হচ্ছে সিঙ্গেল বন্ড। অর্থাৎ সিঙ্গেল বন্ড মানে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার না, একজোড়া ইলেকট্রন। আমরা স্টেরিক নাম্বার ক্যালকুলেশন ক্ষেত্রে দুইটা সিনারি হতে পারে, একটা হচ্ছে উইথ লোন পেয়ার এবং উইদাউট লোন পেয়ার। সো আমরা দুইটা সিনারি দেখতে পারি।
লোন পেয়ার থাকতেও পারে এবং লোন পেয়ার নাও থাকতে পারে। সো লোন পেয়ারের ক্ষেত্রে এবং বোন পেয়ারের ক্ষেত্রে দুইটাই দেখা যেতে পারে, একটা সিঙ্গেল সিগমা বন্ড অলওয়েজ থাকবে এবং পাই বন্ড থাকতে পারে। পাই বন্ডগুলোকে আমরা কনসিডার করব না কখনোই। তো আমরা সব ক্ষেত্রেই দুই টাইপের জিনিসগুলো থাকতে পারে। এটা কিভাবে, একটা সিঙ্গেল একটা সিগমা, পরেরগুলো হচ্ছে পাই, এটা আমরা সবাই জানি। তো এই দুইটা ক্যাটাগরি থাকতে পারে। সো আমরা একটা উদাহরণ দেখে আসি যে যদি আমাদের ক্ষেত্রে, আমরা আগেও বলেছি যে যদি আমাদের ক্ষেত্রে লোন পেয়ার থাকে উইথ লোন পেয়ার, অর্থাৎ এখানে একটা লোন পেয়ার রয়েছে, একটা রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বন্ড পেয়ার, একটা বন্ড পেয়ার এবং একটা লোন পেয়ার। সো আমরা জানি যে 2 + 1 = 3। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ওরা 3 লিখেছে। সো আবার অ্যাট দ্য সেম টাইম যখন আমাদের শুধুমাত্র উইদাউট লোন পেয়ার হবে, যখন আমাদের হাতে কোনো লোন পেয়ার থাকবে না, তখন শুধুমাত্র বন্ড পেয়ার কাউন্ট করেন। সো এখানে যদি 2 + 0 = কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 2। সো আশা করি ক্যালকুলেশনটা সবার ক্ষেত্রে ক্লিয়ার। সো আস্তে আস্তে আমরা যখন উইদাউট, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন উইদাউট লোন পেয়ার নিয়ে কাজ করব, তখন আমাদের এসএন নাম্বারই হবে হাইব্রিডাইজেশন অরবিটাল নাম্বার। সো আমরা বলতে পারি যে আমাদের যে কয়টা হাইব্রিড অরবিটাল থাকবে সেই কয়টাই হচ্ছে আমাদের এসএন নাম্বারের সমান হবে। তো কিভাবে হবে এটা আমরা দেখি। সো আমরা সবাই জানি এরকম একটা হাইব্রিডাইজেশনের কথা। সো আমরা জানি যে sp হাইব্রিডাইজেশন লিনিয়ার স্ট্রাকচার, sp2 এর ক্ষেত্রে ট্রাইগোনাল প্লানার, sp3 টেট্রাহিড্রাল, sp3d এর ক্ষেত্রে ট্রাইগোনাল বাইপিরামিডাল এবং sp3d2 এর ক্ষেত্রে অক্টাহিড্রাল। কিন্তু এগুলা কিভাবে আমরা সহজে ক্যালকুলেট করব, কিন্তু এগুলা আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করে, এটা হয়তোবা সবারই কম বেশি জানা, কিন্তু সহজে খুব তাড়াতাড়ি বের করার জন্য আমরা এসএন নাম্বার এখানে ব্যবহার করব। সো এসএন নাম্বারের তাৎপর্য কি, আমরা যদি দেখতে পাই এইখানে এসপি ক্ষেত্রে কয়টা, এসপি হচ্ছে দুইটা এসপি হাইব্রিড অরবিটাল রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা রয়েছে, sp3 এর ক্ষেত্রে 3টা রয়েছে, এবং আমরা যদি টোটাল এখানে একটা sp হচ্ছে 3টা মিলে মোট 4টা sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। সো এইভাবে আমরা যদি এখন স্টেরিক নাম্বারের সাথে কল্পনা করি, সো যেহেতু আমাদের এইখানে কোনো লোন পেয়ার নেই, সো আমরা বলতেই পারি যে যেই দুইটা অরবিটাল রয়েছে দুইটাই হচ্ছে আমাদের বন্ড পেয়ার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম হলে আমরা বুঝতে পারবো যে AX3 ফর্মুলায় থাকলে আমরা বলবো sp2, এবং AX4 থাকলে আমরা বুঝবো sp3, AX5 থাকলে আমরা বুঝবো sp3d, এবং AX6 থাকলে বুঝবো যে sp3d2। এর মানে কি, এই ফর্মগুলো আমরা তখনই সাপোজ আমাদের যদি কোনো ফর্মে AX6 থাকে তাহলে আমরা বুঝবো অক্টাহিড্রাল। সো এখন একটু পরে আমি 3D স্ট্রাকচারের মাধ্যমে দেখাবো যে কীরকম হচ্ছে এবং উদাহরণ সহ আপনাদের দেখাবো। সো আমরা সবসময় মনে রাখবো যে যখন আমাদের ক্ষেত্রে কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকবে না, তখন সেটাকে আমরা আইডিয়াল কন্ডিশন হিসেবে ধরে নিব, অর্থাৎ আমাদের লোন পেয়ার মানে একটা ভেজাল। তো লোন পেয়ার না থাকলে আমরা সেটাকে আইডিয়াল কন্ডিশন হিসেবে ধরে নেব, এটা মনে রাখবেন সবসময়। এই চারটা সবসময় মনে রাখতে হবে, এবং এই চার থেকে অন্য সকল স্ট্রাকচারগুলো আমরা অ্যাজিউম করতে পারি। সো এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে যে আমরা আগেই দেখেছি যে কোনটা, আমরা জানি যে মলিকুলার শেপের ক্ষেত্রে 180 ডিগ্রি, এই লিনিয়ারের ক্ষেত্রে AX3 মানে ট্রাইগোনাল প্লানার হলে 120 ডিগ্রি, সো টেট্রাহিড্রাল হলে এইরকম। এখানে দেওয়া রয়েছে বন্ড অ্যাঙ্গেলগুলো কীরকম, একটু পরে আমি এগুলা 3D স্ট্রাকচারের মাধ্যমে দেখাবো। সো এগুলার এক্সাম্পলগুলো কি হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বনের সাথে 2টা অক্সিজেন যুক্ত রয়েছে, এবং BH3 এর ক্ষেত্রে এরকম একটা বির সাথে 3টা হাইড্রোজেন যুক্ত। অ্যাট দ্য সেম টাইম CH3 এর ক্ষেত্রে একটা C এর সাথে 4টা হাইড্রোজেন, এরকম PCl5SH6। এই উদাহরণগুলো যাতে আমরা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি সহজে যাতে বুঝতে পারেন। সো চলুন আমরা দেখে আসি যে 3D স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করা যায়। সো এখন যদি আমরা AX2 এর
3D স্ট্রাকচার দেখতে চাই এবং এটাকে আসলে লিনিয়ার কিনা এবং 180 ডিগ্রি কিনা, তো এটা আমরা এখন দেখব। কার্বন ডাই অক্সাইড আমরা জানি যে ডাবল বন্ড থাকে, এবং যদি দুটো অক্সিজেন মলিকুল অ্যাড করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা সম্পূর্ণ একটা লিনিয়ার শেপ এবং মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি কোণটা, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, বা আপনারা যদি এই কোণ দেখেন এটা হচ্ছে 180 ডিগ্রি। তো আশা করি ক্লিয়ার যে এটা 180 ডিগ্রি কিভাবে হলো। সো এখন আমরা দেখব BH3 বা AX3 এর SN নাম্বার যার হচ্ছে 3, তার 3D স্ট্রাকচারটা কি আসলে কি ট্রাইগোনাল প্লানার কিনা, এটা আমরা এখন দেখব যে আসলে কি ট্রাইগোনাল, এটা দেখতেই বা কীরকম। সো এখানে একটা 3D স্ট্রাকচার রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি একটু উপরে উঠাই তো তাহলে এটা সেম প্লেনে অবস্থান করছে, যার হচ্ছে একটাই প্লেন রয়েছে, এবং এটাকে যদি দাঁড় করাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও একই প্লেনে রয়েছে। আমরা দেখেন এটা পুরোপুরি একটা প্লেনের উপরে অবস্থান করছে। তো এদের মধ্যবর্তী কোণ যেহেতু একটা প্লেনের উপরে অবস্থান করছে, তো তারা একটা প্লেনের টোটাল 360 ডিগ্রিকে সমান ভাগে ভাগ করছে 3টা বন্ড দিয়ে। তো আমরা যদি পুরো একটা সার্কেল হয় 360 ডিগ্রি, তো এই 360 ডিগ্রিকে যদি আমরা 3টা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 120 ডিগ্রি। তো আশা করি এই 3D স্ট্রাকচারটা কীরকম হয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা AX4 দেখব এবং আমরা জানি যার মধ্যবর্তী কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। সো এটা কিভাবে হবে এটা আমরা এখন দেখাচ্ছি। সো ধরুন আমরা জানি না যে এটা কি টেট্রাহিড্রাল কিনা এবং এটার ক্ষেত্রে 3D স্ট্রাকচারটা কীরকম হবে, এবং যেহেতু 4টা, সো আমরা 4টা ক্ষেত্রে সমানভাবে একটা অবস্থান করবে, যে 4টা ওরা চাইবে যে ওদের বন্ড পেয়ারগুলো একটা নির্দিষ্ট দূরত্বে, সর্বোচ্চ দূরত্বে রাখতে, যাতে ওদের মধ্যে রিপালশনটা কি হয়, সর্বনিম্ন হয়, রিপালশনটা দূরে রাখতে সর্ব। এখন যদি উপরে আমি দেখাই যে উপরে যেটা আছে হাইড্রোজেন, বা আমি CH3 মিথেনের হাইড্রোজেন রয়েছে, তো এই হাইড্রোজেনটা উপরেটাকে যদি আমি একই অনুপাতে নিচে নিয়ে আসি, এটাকে যদি এই অবস্থানে নিয়ে আসি, একটু ঘুরাই, তো এইখানে দেখতে পাচ্ছেন সেমই রয়েছে। সো আমরা বুঝতে পারতেছি তিনটাই সমান দূরত্বে রয়েছে। তো আমরা যতই উঠাই দেখবি একটা উপরে আছে, বাকি 3টা নিচে। তো এইটাকে যদি উপরে উঠাই, বাম দিকেরটা ডান দিকেরটা যেইটা উঠাই, আমি দেখতে পাচ্ছি সেম একটা দূরত্ব রয়েছে। তো দূরত্বগুলোকে সমানভাবে দেখা যায় যে আমরা এক্সট্রার মাধ্যমে দেখতে পারি সবগুলা 109.5 ডিগ্রি দূরত্বে অবস্থান করে, যেটা হচ্ছে পিওর sp3। পিওর sp3 বলার এই কারণে যেখানে কোনো এক্সট্রা লোন পেয়ার ইলেকট্রন নেই। সো এখন আমরা দেখার চেষ্টা করব AX5 আকৃতিটা কীরকম। এবার আমরা এখন দেখব যে AX5 অর্থাৎ PCl5 এর শেপটা দেখব, এটা কার মতো দেখতে। সো আমরা একটা PCl5 এর একটা শেপ নিলাম এবং আমরা জানি যে এটা ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। এবং এটা কিভাবে বুঝবো আসলে যে ট্রাইগোনাল বাইপিরামিডাল, এটা বোঝার একটা উপায় হচ্ছে আমরা যদি দেখি যে ট্রাইগোনাল বাইপিরামিড, আমরা একটা ট্রাইগোনাল বলতে কি বুঝি, ত্রিভুজ, এবং বাইপিরামিড মানে 2টা পিরামিড। তো এটা কিভাবে বুঝবো, তো আমরা যদি দেখি এই অবস্থান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রাইগোনাল একটা ত্রিভুজ রয়েছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন, আমরা যদি সেন্ট্রালগুলো একটার সাথে একটা লাগিয়ে দেই, অ্যাডজাস্ট করি, সো দেখতে পাচ্ছেন যে একটা ত্রিভুজ এখানে রয়েছে। সো যেহেতু আমরা বুঝতে পারলাম যে একটা ত্রিভুজ, এবং এখন যদি এই সেম ত্রিভুজটাকে যদি একটা ফ্ল্যাট সারফেস হিসাবে ধরে নেই, যদি আমরা এইরকম একটা সারফেস ধরে নেই, তাহলে আমরা বুঝতে পারতেছি একটা সারফেস রয়েছে মাঝামাঝি অবস্থানে। সো আমরা যদি এটাকে আরেকটু ঘুরাই, শিফট করি পুরো,
তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন দেখতে পাচ্ছেন যে উপরে একটা সারফেস রয়েছে, উপরে একটা মলিকুল এইখানে একটা রয়েছে বা যে কোনো অ্যাটম রয়েছে, অ্যাটম। তো এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা তো এই যে সারফেসটা এটাকে আমরা একটা ট্রাইগোনাল হিসাবে দেখেছিলাম। তো এখন যদি আমরা এদের মাঝে যদি একটা পিরামিডের শেপ আঁকা ট্রাই করি বা উপরে একটা র্যাপিং কাগজ দিয়ে মোড়ায় দিই, তাহলে আমরা দেখতে পারবো যে উপরে একটা পিরামিডাল শেপ রয়েছে। কিভাবে? আমরা যদি তিনটা একসাথে যুক্ত করি, তো আমরা দেখতে পাবো যে একটা পিরামিডাল শেপ। এটা আরেকটু ভালো করে আপনাদের দেখাই, তো দেখতে পাবেন যে এই একটা অবস্থানে যদি দেই, আমরা যদি নিচের বনটাকে ভুলে যাই, তো এইটাকে যদি ভুলে যাই, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা নিশ্চয়ই একটা পিরামিডাল শেপ দেখতে পাচ্ছেন। সো এটাকে যদি আমি পিরামিড বানাই, কিভাবে বানাবো? এই দেখুন, তিন দিক থেকে সমানভাবে এটাকে যদি আমি এখন র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলেই একটা পিরামিড। সো উপরে একটা পিরামিড এবং নিচে যদি আরেকটা বন্ডের কথা চিন্তা করি, তাহলে হবে নিচে আরেকটা পিরামিড দেখতে পাবো। তো এখন দেখেন উপরে একটা পিরামিড, নিচে, এই জন্য বলা হয়েছে যে ট্রাইগোনাল বাই পিরামিডাল। উপরে একটা পিরামিডের মতো দেখাচ্ছে, নিচে আরেকটা পিরামিডের মতো দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা এক্সিয়াল অংশ রয়েছে। এক্সিয়াল বলতে কি, এক্সিস বরাবর একটা অক্ষ রয়েছে। এটা হচ্ছে একটা এক্সিস এবং এটা হচ্ছে আরেকটা এক্সিস। তো আমরা ওয়াই এক্সিসে দেখতে পাচ্ছি দুটা সমানভাবে দুটা অ্যাটম রয়েছে এবং এক্স এক্সিসে দেখতে পাচ্ছি একটা সারফেস ক্রিয়েট করছে। তো এই জন্য আমরা বুঝতে পারতেছি যে একটা ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ রয়েছে এখানে। তো এখন আমরা লাস্ট ট্রাইগোনাল বাইপিরামিডালের মধ্যে অ্যাঙ্গেলগুলো একটু দেখে নিই। অ্যাঙ্গেলগুলো আসলে কি এক্সিয়াল বরাবর 90 ডিগ্রি রয়েছে এবং 90 এবং 120 ডিগ্রি দুইটাই অ্যাঙ্গেল হয়। এটা কিভাবে হয় এটা একটু দেখবো আমরা। তো কিভাবে? আমরা যদি এক্সিয়াল কন্ডিশন থেকে দেখি, তাহলে বুঝতে পারবো যে এই বন্ড এবং এর মধ্যে 90 ডিগ্রি রয়েছে। সো অ্যাট দ্য সেম টাইম এই বন্ড এবং এই বন্ডের মধ্যে 90 ডিগ্রি রয়েছে। এরকমভাবে প্রত্যেকটা বন্ডের সাথে এক্সিয়াল অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর যেগুলো আছে সবগুলোর সাথে 90 ডিগ্রি বন্ড রয়েছে। তো আমি যদি একইভাবে এক্স এক্সিসে যারা আছে তাদের নিয়ে একটু দেখি, তাহলে দেখবেন যে এটা অ্যাকচুয়ালি ট্রাইগোনাল প্লানারের মতো অবস্থান করবে। তো এখন যদি আমি এদের দেখি, তো আমরা এতক্ষণ ওয়াই এক্সিস নিয়ে কথা হচ্ছে, এখন এক্স এক্সিস দেখি, এটার মধ্যে দেখি এটা দেখবো 120 ডিগ্রি। সো এট দ্য সেম টাইম এটা এবং এটাও 120 ডিগ্রি রয়েছে। তো আমরা বলতে পারতেছি এক্সিয়াল বরাবর এটা হচ্ছে 90 ডিগ্রি রয়েছে এবং ইকুয়েটোরিয়াল বা আমরা বলি যে সারফেসে 120 ডিগ্রি রয়েছে। তো দুইটা কোণ দেখা যায়, 90 এবং 120 ডিগ্রি দুই রকমই কোণ দেখা যেতে পারে। যে শেপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্টাহিড্রাল, এবং অক্টাহিড্রাল দেখতে কিরকম এটা এখনই দেখা ট্রাই করব। অক্টাহিড্রাল শেপ। তো অক্টাহিড্রাল শেপটা মূলত আমরা জানি SP6 এর SF6 ক্ষেত্রে এইরকম একটা অক্টাহিড্রাল পজিশন হয়। আমরা জানি অক্টাহিড্রালের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে 6টা যদি অ্যাটম আমরা সমানভাবে ডিস্ট্রিবিউট করি, দেখা যাচ্ছে যে আমরা এইভাবে প্রত্যেকটা 90 ডিগ্রিতে অবস্থান করি। এটা কেন? আমি যদি দেখি যে এখানে এক্সিয়াল পজিশনটা যদি দেখি, আমি যদি এক্সিয়াল পজিশন এবং ইকুয়েটোরিয়াল পজিশন বা আমরা এক্স এক্সিস ওয়াই এক্সিস, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখবো যে কীভাবে এটা প্রত্যেকটা 90 ডিগ্রি। সো আমরা এই বন্ডটা যদি আবার 180 ডিগ্রি ঘুরাই, প্রত্যেকটা দেখুন ঘুরাচ্ছি আমি, ওদের বন্ডের অ্যাঙ্গেলটা কোনো এইভাবে, তাও দেখতে পাচ্ছেন যে দুইটাই সেম দিকে এবং সেম বন্ড ক্রিয়েট করছে। সো আমরা বলতে পারছি যে এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের মধ্যে যে দূরত্বটা বা কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো প্রত্যেকটা কোণ SF6 হচ্ছে 90 ডিগ্রি। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সবচেয়ে ঝামেলার যে পার্টটা, মলিকুলার উইথ লোন পেয়ার, এই পার্টটা। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।